ত্রিপুরা রাজ্য বাজেট 2026-27 জনবিরোধী ও দিশাহীন বলে আখ্যা দিলেন জিতেন্দ্র চৌধুরী। সোমবার ত্রিপুরা বিধানসভায় 2026-27 অর্থবর্ষে বাজেট পেশ করা হয়। বাজেট পেশ শেষে এক সাংবাদিক বৈঠকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী 2026-27 অর্থবর্ষের রাজ্য বাজেটকে তীব্র সমালোচনা করে একে দিশাহীন ও চরম বিরোধী বলেই অভিহিত করেন। তিনি বলেন যে এই বাজেটে সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যাগুলো সমাধানের কোনো কার্যকর প্রতিফলন নেই। তার মতে বাজেটে কর্মসংস্থানের কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি, যার ফলে বেকার যুবকদের মধ্যে হতাশা আরও বাড়বে। তিনি অভিযোগ করেন যে কৃষি ও গ্রামীণ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি, যা রাজ্যের প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে আরও সংকটে ফেলবে। জিতেন্দ্র চৌধুরী আরও উল্লেখ করেন যে বর্তমান সরকার কেবল কথার ফুলছড়ি ছড়াচ্ছে, কিন্তু বাস্তবে স্বাস্থ্য ও শিক্ষার মতো সামাজিক ক্ষেত্রগুলিতে প্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে। তিনি দাবি করেন যে এই বাজেট মূলত কর্পোরেট স্বার্থ রক্ষা এবং প্রচার সর্বস্ব, যেখানে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য কোনো স্বস্তির বার্তা নেই। পরিশেষে তিনি বলেন যে এই বাজেট ত্রিপুরার ধুঁকতে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটি রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে না। ইংরাজির বাজেট প্রস্তাব তো আজকে পেশ হলো। বাজেট বই এখনো সংগ্রহ করিনি, অর্থাৎ লাইন বাই লাইন পড়ার সুযোগ এখনো হয়নি, ফ্যাক্টস ফিগার দেখিনি। শুধুমাত্র তার উপস্থাপন শুনেছি, যতটুকু এই শোনা থেকে যা মন্তব্য করা যায়। আমি বলবো যে এই বর্তমান যে অর্থমন্ত্রী, তার এটা তৃতীয় বাজেট। প্রণজিৎ সিংহ রায় মহোদয়, তিনি এই গতানুগতিকতার বাইরে এক চুলো বেরোতে পারেননি। বাজেট শুধুমাত্র ফ্যাক্টস এবং ফিগারে কিছু অঙ্ক বাড়লেই এটা দিয়ে যে বাজেটটা জনমুখী হলো কিনা, ইনক্লুসিভ হলো কিনা, এটা প্রমাণিত হয় না। তার জন্য একটা সুপরিকল্পিত একটা রূপরেখা থাকা চাই। আমাদের রাজ্যের মানুষের আর্থসামাজিক কাঠামোর উপর, বৈচিত্র্যের উপর ভর করে কিভাবে তার ইতিবাচক যে পরিবর্তন আনা সম্ভব। গত দুটা বাজেটে যেমন সেরকম তার কোনো চিহ্ন ছিল না, এবারও প্রায় বলা যেতে পারে সম্পূর্ণ এটা হলো, অর্থাৎ এটা মানে বব্বারম্ভ। যেমন উদাহরণস্বরূপ বলছি, আমি শিক্ষা বলছে, এবং আজকে অনেকগুলো বিলও পেশ হবে। প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিকে একটু তার কলেবর বাড়ানো, কিন্তু শিক্ষা তো উচ্চশিক্ষা বা তার যে এই পোস্ট গ্রাজুয়েট স্তরে যাওয়ার আগে প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেদিকে নজর দিতে হবে। সে সম্পর্কে একটা কথাও নেই। স্কুলগুলো ত্রিপুরাজ্যে এখন বলা হচ্ছে 4 শতাধিক স্কুল, প্রাইমারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। তারপর মাধ্যমিক বা সেকেন্ডারি অপ্রতুল শিক্ষক নিয়োগের কোনো চিন্তা ভাবনা, এবং শিক্ষক যারা নিয়োজিত নানা কারণে তারা আজকে এই অনিশ্চয়তার মধ্যে আছে। সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, একটা শব্দ প্রয়োগ করা হয়নি। 2, হ্যাঁ, কৃষি সম্পর্কে অনেক কথা বলেছে, যেহেতু কৃষিমন্ত্রী খুব সিনিয়র মোস্ট, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোকালও। তিনি অনেক সেখানে কি বলে এই নানা ধরনের পাতা পল্লব যুক্ত করিয়েছেন, কিন্তু বেসিক ত্রিপুরাজ্যের কত জমি আছে, সেই জমিতে বেশি ফলন আনতে গেলে পরে, এবং ত্রিপুরাজ্যের বেশিরভাগই হলো গরিব কৃষক, মাঝারি কৃষক,
তাদেরকে সেরকমভাবে সুবিধা দিতে গেলে পরে সেচ এবং আরও নানা ধরনের কৃষি সরঞ্জাম কিভাবে সরবরাহ হবে এবং তাদের থেকে উৎপাদিত পণ্য কিভাবে বাজারজাত হবে এগুলা নিয়ে কিছু এখানে সেখানে কিছু বাজার তৈরি করবেন। আর মুখ্যমন্ত্রী স্পেশাল যোজনা নামে কিছু বলা হয়েছে, কিন্তু তার কোনো সার্বিক পরিকল্পনা ইত্যাদি কিছুই নেই। কর্মসংস্থান, আমরা বলি যে সমস্ত বেকার যুবকদের সরকারি কাজ দেওয়া সম্ভব না। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেতেই ম্যাক্সিমাম পসিবল তার সুযোগ তৈরি করা দরকার। সেখানে যে ভ্যাকান্সিসগুলো আছে, এই ভ্যাকান্সি কীভাবে পূরণ হবে, একটা শব্দ বেকারদের সম্পর্ক নেই। ঠিক তেমনি যে বেসরকারি ক্ষেত্রেতেও কর্মসংস্থানের উপায় কীভাবে শুরু হবে এবং সেই জায়গাতে সরকারি উদ্যোগ বা সরকারি অংশগ্রহণ কি থাকবে, ওই কেন্দ্রীয় প্রকল্পের কিছু বাগাড়ম্বর ছাড়া কোনো বক্তব্য নেই। আইন শৃঙ্খলা উন্নয়নে শুধু কিছু পরিসংখ্যান তৈরি করা ও অফিস থেকে বানানো, 100টা এফআইআর দাখিল হলে পরে 10টা এফআইআর এই গ্রহণ করে না, আর কোনো তদন্ত হয় না। অর্থাৎ অপরাধীদের একটা স্বর্গরাজ্য। তো কেন এই অবস্থা? এই অবস্থা হওয়ার পেছনে কারণ হলো যে আরক্ষা দপ্তরের যে বিরাট শূন্যতা, এই শূন্যতা পূরণে তাদেরকে আরও কীভাবে দক্ষ করবে, আর আইন শৃঙ্খলা উন্নয়নের সাথে সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশ, এটাও যে সব দিক থেকে একটার সাথে একটা সম্পর্কিত। এই জায়গায় কর্মসংস্থান, সুস্থ সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, সুস্থ শিক্ষার পরিবেশ, কাজের পরিবেশ, এগুলি না থাকলে পরে আইন শৃঙ্খলা শুধু একতরফা উন্নয়ন হতে পারে না। তো সবটা মিলিয়েই যে একটা পরিকল্পনার সাথে আরেকটা পরিকল্পনা, অর্থাৎ অর্থনৈতিকের সাথে সামাজিকের সাথে শিক্ষার সাথে স্বাস্থ্যের কোনো যোগাযোগ নেই। কিছু সুন্দর সুন্দর বাক্যচয়ন, কিছু শব্দের অবতারণা, আর কিছু অঙ্ক, এগুলো বিস্তারিতভাবে স্টাডি করে একদম কোথায় তার ফ্ল। আমরা বিরোধী দল মানে বাজেট পাস না হোক তা বলছি না, বাজেট তো পাস হতেই হবে, পাস হবেও, কিন্তু যে এই সীমাবদ্ধতার মধ্যে কিভাবে যে অর্থের প্রস্তাব করা হয়েছে সেই অর্থ আরও ভালোভাবে খরচ করে এই রাজ্যের সামগ্রিক উন্নয়ন হতে পারে, আমাদের বক্তব্যের সময় সেগুলো আমরা রাখব। কাজেই এক কথায় বলতে পারি যে এই বাজেট তার বিগত 2 বছরের গতানুগতিকতা এবং অন্তঃসার শূন্যতার থেকে বেরিয়ে আসতে পারেনি। এতে সুনির্দিষ্টভাবে এই রাজ্যের যে অর্থনীতি, তার যে কৃষির উপর নির্ভরশীল, আর তার সাথে আরও সামাজিক বিভিন্ন দিক, এই জায়গাতে কিভাবে একটা সন্তুলন নিয়ে আসবে তার কোনো দিশা নেই। এটা দিশাহীন, বিক্ষিপ্ত, জোড়াতালি দেওয়া এটা বাজেট। এটুকুই আপাতত যা শুনেছি তা থেকে আমার অবজারভেশন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।